এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত মনে করে 46% মানুষ। নির্বাচিত সরকারে আস্থা 79%-এর ব্র্যাকের জরিপের তথ্য। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। চুয়েটের র্যাগিং এর দায়ে 11 শিক্ষার্থী 6 মাসের জন্য বহিষ্কৃত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু। গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের 46% মানুষ মনে করে এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত, এমন তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা বিআইজিডি। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে বাংলাদেশের মানুষ কি ভাবছে শিরোনামে ব্র্যাক সেন্টারের জরিপের এমন তথ্য প্রকাশ করা হয়। বিআইজিডি বলছে, দেশের 79% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো পরিচালনা করতে পারবে, আর 56% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার শক্তভাবে দেশ পরিচালনা করছে। সেই সঙ্গে ভারত ইস্যু এই সরকার দৃঢ়ভাবে সামলাচ্ছে বলে মনে করে 41% মানুষ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমান সরকার দমন পীড়নের সর্বোচ্চ ব্যবহার করবে না। 4 মাসে দেশের পরিস্থিতি অশান্ত থেকে শান্ত হয়েছে বলেও মত তার। আগের গভর্নমেন্ট মতো ব্রুটালি স্ট্রিট ক্র্যাকডাউনে যাবে না। আমি ইচ্ছা করলেও তো যে লোককে এসে 20,000 লোক নিয়ে রাস্তায় নামছে, আমি ইচ্ছা করলেও তাকে টিয়ার গ্যাস মারতে পারছি না, বা তাকে আমি গুলি করতে পারছি না তাকে ডিসপার্স করার জন্য, যেটা আগে অর্গানস হতো। আমি বলবো যে 4টা মাসে এই গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। খুবই একটা অশান্ত একটা দেশকে শান্তভাবে নিয়ে এসে এটা যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, কি ধরনের বাংলাদেশটা চাই, সেই ডিবেটের জায়গায় আমরা ফ্যাসিলিটেটর, আমরা ইম্পোজ করছি না কিছু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলা শেষ হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। 11 দিন যুক্তরাজ্য সফর শেষে দুপুর 12:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির মহাসচিব। এরপর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল। একজন উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতি বিরোধী। ন্যূনতম সংস্কার শেষ করেই নির্বাচন চায় বিএনপি। একই সঙ্গে ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তিনি। জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই আমরা কাজ করছি 15 বছর ধরে। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, এবং এটা উনি কি উদ্দেশ্যে কে বলেছে আমি জানি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারীরা আবার ফিরে আসার চিন্তা করছে, তবে বোকার স্বর্গে বাস করছে তারা। এদেশে ছাত্র জনতার শক্তির সাথে স্বৈরাচার পরাজিত হবেই। বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটোরিয়ামে মঈন খানের প্রয়াত বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। মঈন খান আরও বলেন, অগাস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসের স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায়, তাদের প্রতিহত করা হবে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা বিগত 15 বছর ধরে ভোটের অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে স্বৈরাচারী সরকারের কারণে, যাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যারা জন্মের পর থেকে কোনোদিন ভোট দিতে পারে নাই, আজকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই কারণে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদন গ্রহণ করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত এ বিষয়ে শুনানি হবে না বলে জানিয়েছে আদালত। 31 অক্টোবর ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এই মামলায় 25 নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ। পরদিন ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে র্যাগিং এর দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত হয়। তারা সবাই 2022-23 শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় 5 নভেম্বর রাত 10:30টায় 23তম ব্যাচের 2023-24 শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তদন্ত কমিটি 11 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। পরে তাদেরকে সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা 6 মাস আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে 15 দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ডোপ টেস্ট। মাদকাসক্ত প্রমাণ হলে বাতিল হবে হলের সিট। 350 টাকা খরচে এই টেস্ট করাতে পারছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের AF রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে সকালে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে সবগুলো আবাসিক হল ও হোস্টেলে চলবে ডোপ টেস্ট। প্রক্রিয়াটি শেষ হবে 7 জানুয়ারি। নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ল্যাবে ডোপ টেস্টের ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন জানান, ডোপ টেস্টের মাধ্যমে কোনো শিক্ষার্থী মাদকাসক্ত প্রমাণ হলে তার আবাসিক হলে বরাদ্দ হওয়া সিট বাতিল করা হবে। তবে বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিল হবে না। গাজীপুরের তাবলিগ জামাতের জোর ইস্তেমাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন 4 জন। দুপুরে টঙ্গী ইস্তেমা মাঠের বাইরে স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষ হয়। সাদ অনুসারীরা জানান, 20 ডিসেম্বর জোর তাবলিগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে সেখানে আসার পর তারা বাধার সম্মুখীন হন। তারা আরও অভিযোগ করেন, জুবায়ের পন্থীরা টঙ্গীতে 5 দিনের জোর ইস্তেমা করলেও সাদপন্থীদের তা করতে দেওয়া হয়নি। হামলা চালানো হয়েছে। হামলার প্রতিবাদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে রাস্তা জয়দেবপুর সড়ক অবরোধ করেন সাদপন্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করেন। সারা দেশে বাড়ছে শীতের দাপট। শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলাগুলোতে। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। অনেক জায়গায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। তাপমাত্রা আরো কমেছে। কনকনে শীতে কাহিল মানুষ। শীত থেকে বাঁচতে সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে দুস্থরা। ঠাকুরগাঁওয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মোড়ানো প্রকৃতি, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা অনেকের। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা দিনাজপুরে কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট। শীতের মাত্রা বাড়তে থাকে। গরম কাপড়ের অভাবে জবুথবু দুস্থ মানুষ। শিশু আর বৃদ্ধরা বেশি কষ্টে। 4টা-5টা উঠেছি, তবুও ঠান্ডা হয় না, বাতাস লাগে। ঠান্ডা বেশি, কারণ আমাদের এদিকে হিমালয় আছে পঞ্চগড়ের এদিকে, এই জন্য এইদিকে কুয়াশা বেশি। অগ্রহায়ণের শেষে সিরাজগঞ্জেও জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় কাবু শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইছে গাইবান্ধায়ও। হাড় কাঁপানো শীতে বিপাকে শ্রমজীবীরা। কয়েকদিন থেকে দেখা নেই সূর্যের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা বাসিন্দাদের। প্রচন্ড বাতাস, এই বাতাসের কারণে অনেক ঠান্ডা। রাত্রে প্রচন্ড শীত, হালকা কুয়াশা এবং কনকনে বাতাস। আমাদের মুরব্বীদের চলাফেরা খুব অসুবিধে, ছোট ছোট বাচ্চাদের চলা খুব অসুবিধে। এই এখনো কোনো কম্বল পাইলাম না। শীত চলে গেলে কম্বল পাওয়া তো আমাদের কোনো লাভ নাই। এদিকে নাটোরেও শীতের তীব্রতা বেড়েছে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে আরো। 4-5 দিন হলে এই অবস্থা, সরবল উঠতে পারে না, শীতে কাপড় ধরেই নাই, কাজ কাম করতে পারে না, বসে উঠতে পারে না। আমরা কিভাবে কাজ কাম করি? কুয়াশাটা অতিরিক্ত, গাড়ি চালান যাচ্ছে না, তার কারণ দুর্ঘটনাটা বেশি হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির চুয়াডাঙ্গার জনজীবন। কমেছে তাপমাত্রা, সূর্য উঠলেও তাপ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সন্ধ্যায় ফাঁকা হয়ে যায় গ্রাম শহর। প্রচন্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। গোপালগঞ্জেও কমেছে তাপমাত্রা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বাদ আসর বাংলা ভিশন কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলা ভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় পরিজন, বাংলা ভিশনের বিভিন্ন বিভাগের প্রধান, সংবাদকর্মী এবং কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। বাংলা ভিশনের সদ্য প্রয়াত পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কোরআন তিলাওয়াত করা হয়। পরে মরহুম আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মঙ্গলবার বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ 12 ডিসেম্বর হানাদার মুক্ত হয় নরসিংদী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে নরসিংদী জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হাসান চৌধুরীর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হতে জেলা প্রশাসক প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা হয়। টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 144তম জন্মবার্ষিকী। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ভাসানীর পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে হয় দোয়া ও মোনাজাত। এ সময় ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক শানু সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর মাওলানা ভাসানীর পরিবার, ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাসানী মাজার চত্বরে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদ হয় দোয়া মাহফিল। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 হয়েছে। সকালে সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। দেশ মাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করে দেশ ও জাতি গঠনে বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্স এর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সহ সব ইউনিট অধিনায়করা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচিতে মেয়র জানান, প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। ময়মনসিংহে বিএনপির 31 দফা বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয় থেকে র্যালিতে নেতৃত্ব দেন তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও জেলা সভাপতি ডাক্তার রুহুল আমিন। জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সিলেটে। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। এতে কৃষক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি যুব দলের নেতাকর্মীরা অংশ নেন। ভারতীয় আগ্রাসী অপতৎপরতার প্রতিবাদে ফেনীতে পদযাত্রা, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে আধিপত্য বিরোধী সর্বদলীয় কমিটি। শহীদ মিনার থেকে এই পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম ডাইনামিক্যাল ইয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যকারী কমিটির অভিষেক ও নবীন আইনজীবীদের সংবর্ধনা দেয়া হয়েছে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে। এ সময় আইনজীবী আলিফ স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট SM সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস। চট্টগ্রাম ডাইনামিক্যাল ইয়ার্স অ্যাসোসিয়েশন কার্যকারী কমিটির অভিষেক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে সেমিনার ও সম্মাননা অনুষ্ঠান হয়েছে। টাউন হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। নরসিংদীর পলাশে নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের 40তম মৃত্যুবার্ষিকী। উপজেলার চরনগরদীতে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সহধর্মিনী অ্যাডভোকেট রোকসানা খন্দকার ও কন্যা ডক্টর মাহারিন খান। কমিউনিটি চেঞ্জ গ্রুপ সদস্যদের নিয়ে লিগ্যাল এইড বিষয়ক ওরিয়েন্টেশন হয়েছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর। শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শিক্ষা সম্মেলন হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসন আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। মানিকগঞ্জের সাটুরিয়া সৈয়দ কালু শাহ ডিগ্রি কলেজের নবীনবরণ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা গানাসাসের 114তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীণ খেলাধুলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতা হয়েছে সাতক্ষীরায় জেলা স্টেডিয়ামে। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। পিরোজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া 25টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার 37 জন যুবককে লিবিয়ায় নিয়ে আটকে রেখে দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্থানীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এই সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত মনে করে 46% মানুষ। নির্বাচিত সরকারে আস্থা 79%-এর ব্র্যাকের জরিপে তথ্য।
মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। চুয়েটে র্যাগিংয়ের দায়ে 11 শিক্ষার্থী 6 মাসের জন্য বহিষ্কৃত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু। গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।